সবাই একটু জোরে করতালি দেন। ফ্যান্টাস্টিক। For players and for present everyone. So let's start the formal part. Huge round of applause for him. Thank you. Now I'd like to invite বাংলাদেশ টেনিস ফেডারেশনের কর্তাবৃন্দ এবং আজকের এই টুর্নামেন্টের স্পন্সর এবং আরো অন্যান্য যারা আছেন, প্লেয়াররা আছেন এবং গণমাধ্যম কর্মী, সকলকে আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন। ডিভিশনাল পর্যায়ে টুর্নামেন্ট হচ্ছে, এটা দেখে ভালো লাগছে, কারণ আমরা প্রথম দিন থেকেই ডিসেন্ট্রালাইজেশনের কথা বলছি। বিভিন্ন স্তরে স্তরে যখন প্রতিযোগিতামূলক খেলাগুলো হয় যে কোনো স্পোর্টসে, তখন সেটা বিভিন্ন লেয়ারে আসলে আমাদের প্লেয়ারদেরকে কম্পিটিটিভ স্পোর্টসে আসার সুযোগ করে দেয় এবং সেখান থেকে ভালো প্লেয়ারদেরকে বাছাই করে মেইন স্ট্রিমে ন্যাশনাল লেভেলে নিয়ে আসার সুযোগটা তৈরি করে। এটাকে আমরা মনে করি যে টেনিস ফেডারেশনকে এক্ষেত্রে অন্যান্য ফেডারেশনগুলোরও টেনিস ফেডারেশন থেকে শেখার অনেক কিছু আছে এবং আমাদের দিক থেকে যে একটা জিনিস, একটা বিষয় বললেন যে যিনি আমাদের স্পন্সর আছেন আজকের টুর্নামেন্টের, যে সিএসআর ফান্ডে একটা অংশ ডেডিকেটেডলি স্পোর্টসে দেওয়ার ব্যাপারে আমরা এটা নিয়ে ইতিমধ্যেই কাজ করছি। শুধু ব্যাংকে না, আরো কর্পোরেট যারা আছেন সবারই সিএসআর করার নিয়ম আছে। সেখানেও স্পোর্টসটাকে ম্যান্ডেটরি করার বিষয়ে আমরা সরকারের উচ্চ পর্যায়ের সাথে কাজ করছি। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদেরকে একটা সুসংবাদ দিতে পারবো, যাতে করে এটার ঐচ্ছিক না থাকে, এটা ম্যান্ডেটরি থাকে সবার জন্য। একটা নির্দিষ্ট পোর্শন অফ সিএসআর যেটা স্পোর্টসে আসবে, কারণ আপনারা জানেন যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হওয়ার কারণে আমাদের স্পোর্টসে আসলে অত বেশি বাজেট সহায়তাটা সরকারের পক্ষ থেকে দেওয়ার সুযোগ থাকে না। এক্ষেত্রে স্পন্সরদের উপরেই আমাদের বৃহৎ অংশে নির্ভর করতে হয় এবং যে স্পোর্টসগুলোর দিকে সেভাবে আসলে মিডিয়া কভারেজ থেকে শুরু করে সেভাবে হাইপ নেই, সেই স্পোর্টসগুলোতে আসলে স্পন্সরও সেভাবে পাওয়া যায় না। আমরা দেখি যে এখন ফুটবল কিছুটা পাচ্ছে, আগে শুধু ক্রিকেটই পেত। এবং এই ক্ষেত্রে আমার মনে হয় অন্যান্য স্পোর্টসগুলোকেও সমানভাবে সমানভাবে না হলেও তার অ্যাটলিস্ট অ্যাচিভমেন্ট এবং সম্ভাবনার জায়গা থেকে প্রায়োরিটি দিয়ে সেভাবে কতটুকু সহযোগিতা করা যায় এবং সহযোগিতা করার ইকোসিস্টেমটা তৈরি করা যায় সিএসআর সহ আরো বিভিন্ন মাধ্যমে, সেটা আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করছি। এবং সরকারের পক্ষ থেকে আমরা শুধু অপরিকল্পিত ইনফ্রাস্ট্রাকচারের দিকে এখন আগাচ্ছি না। আপনারা জানেন যে আমরা ওই সাদা হাতি বলে পরিচিত যেসব যেসব প্রজেক্ট ছিল, আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের বছরের বাজেট থাকে 2000 কোটি অ্যারাউন্ড, যার মধ্যে স্পোর্টসে থাকে শুধু প্রায় 50 কোটিরও নিচে থাকে। গত বছর আমরা শুধু 17 কোটি দিতে পেরেছিলাম আমাদের ফেডারেশন গুলোকে। অথচ পূর্বাচলায় একটা স্টেডিয়াম বোর্ড আপনারা জানেন, যেটার জন্য বাজেট নেওয়া হয়েছিল 4500 কোটি। 4500 কোটি টাকা যদি সেটা স্পোর্টসে আসতো, তাহলে এটা আমাদের জন্য হিউজ একটা ডেভেলপমেন্ট করার সুযোগ ছিল। আমাদের প্লেয়ারদেরকে আমরা প্রপার ভাবে ট্রেন আপ করতে পারতাম, প্রপার ভাবে সুযোগ সুবিধা দিতে পারতাম। সেই জায়গা থেকে আমাদের একটা উদ্যোগ, এখন কার্যক্রম আমরা এখনো শুরু করতে পারিনি। আমরা এখনো প্রস্তুতি পর্যায়ে আছি। আমাদের প্রথম দিকেই ঘোষণা করেছিলাম যে আমরা একটা স্পোর্টস ইনস্টিটিউট করব। অলরেডি জায়গাও ঠিক হয়ে গিয়েছে, আমাদের অ্যাসেসমেন্টও হয়ে গিয়েছে এবং সেখানে আমরা অ্যাডভান্স লেভেল ট্রেনিং দিব আমাদের সম্ভাবনাময় প্লেয়ারদের, যারা পৃথিবীর বুকে বিভিন্ন অলিম্পিক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেশকে রিপ্রেজেন্ট করে, যাতে করে তারা অন্যান্য বিভিন্ন দেশ থেকে যে প্লেয়াররা আসে সেখানে খেলতে, তাদের সাথে একটা সমান টক্কর দিতে পারে। তো এই জায়গাগুলো স্পোর্টসের সাথে সায়েন্স ওতপ্রোতভাবে জড়িত, এই বিষয়টা আমাদের এখানে উপেক্ষিত। তো সেই জায়গাটাকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি। এটা অবশ্যই একটা লং টার্ম কাজ। আমরা উদ্যোগটা নিচ্ছি, আমরা সেই ইনফ্রাস্ট্রাকচার এবং সেই পলিসিগুলো সেভাবে নিচ্ছি, যাতে করে ভবিষ্যতেও এই কাজগুলো কন্টিনিউ হলে এটা আমাদের দেশের সার্বিক স্পোর্টসের জন্য ভালো হবে। স্পোর্টসকে শুধু সাধারণ মানুষের জায়গা থেকে অনেকে এখন বিশেষ করে
তথ্য প্রযুক্তির যুগে সবার হাতে স্মার্টফোন আছে, সবাই এখন স্পোর্টস মনে করে যে যারা কম্পিটিশন করবে বা যারা হচ্ছে ইন্টারন্যাশনালি দেশকে রিপ্রেজেন্ট করবে তাদেরই খেলা উচিত বা প্রফেশনালি খেলা উচিত। নন প্রফেশনাল যে একটা স্পোর্টস ছিল আমরা ছোট থাকতে বা আমাদের আগেও যারা আগের জেনারেশন আছেন তারা আরো বেশি ফিল করেছেন যে স্পোর্টসই ছিল একমাত্র বিনোদনের মাধ্যম এবং একমাত্র। তো এর ফলে যেটা হয়েছে তাদের ফিজিক থেকে শুরু করে মেন্টাল এবং ফিজিক্যাল ডেভেলপমেন্টটা দেখা যায় এই আপকামিং জেনারেশনের থেকে অনেক বেশি ছিল এবং আপকামিং জেনারেশনের মধ্যে আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের নতুন রোগ ব্যাধি এবং মেন্টাল প্রবলেম দেখা যায় শুধুমাত্র এই ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল স্পোর্টসের এঙ্গেজমেন্ট না থাকার কারণে। তো সেটা আহ, আমি আহ্বান করব যে সবাই আপনাদের বাচ্চাদেরকে ফিট থাকার জন্য হলো স্পোর্টসে এঙ্গেজ করা প্রয়োজন। স্পোর্টস একটা লাইফস্টাইলের অংশ হওয়া উচিত। আমি নিজেই ফিল করেছি যখন আহ, আহ, গণঅভ্যুত্থানের পূর্বে যখন ছিলাম তখন প্রায় রেগুলারই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে খেলা হতো। আমি কোনো খেলাতেই সেরকম প্রফেশনাল না, বাট টুকটাক ব্যাডমিন্টন কিংবা ফুটবল, ক্রিকেট মাঝে মধ্যে খেলা হতো। তো তখন যেই ফিজিক্যাল ইয়েটা ছিল এবং ওইটার কারণে কাজে যেই ক্ষিপ্রতা বা কাজে যেই মনোযোগ দেওয়ার মতো ইয়েটা ছিল সেটা পরবর্তী যখন দায়িত্বে আসে প্রথম 4-5 মাস কোনো খেলার দিকেই আসলে মনোযোগ দিতে পারিনি। তো সেটা অনেকটাই রিডিউস হয়ে গিয়েছিল। তারপর আমি নিজেই আবার ফিল করি যে খেলা উচিত, তারপরে ব্যাডমিন্টন খেলা শুরু করি। আমরা মাঝে মধ্যে একটু ফুটবল প্র্যাকটিস করার চেষ্টা করি এবং যে কোর্টে আমরা এখন আজকে প্রোগ্রাম করছি এখানে আমি টেনিস প্র্যাকটিস করছি 2 সপ্তাহ ধরে। আমার কোচ একটু আগে ছিল এখানেই, অমল অমল দা। তো এটা জাস্ট নট যে আমাকে ইন্টারন্যাশনালি কম্পিট করতে হবে বা ন্যাশনালি কম্পিট করতে হবে এর জন্য। এটা একটা লাইফস্টাইল। যখন আপনি খেলবেন তখন আপনার দিনটা ভালো যাবে এবং ফিজিক্যালি আপনি একটা কনফিডেন্স, মেন্টালি একটা কনফিডেন্স আপনি ফিল করবেন যে কোনো খেলা। আমি আহ্বান জানাবো বাংলাদেশের যারা অভিভাবক আছেন আপনাদের বাচ্চাদেরকে অবশ্যই ফিজিক্যাল এবং মেন্টাল বিভিন্ন স্পোর্টসে এঙ্গেজ করবেন। এটা তার ভবিষ্যতের জন্য একটা ইনভেস্টমেন্ট হয়ে থাকবে। এবং আজকে এই প্রোগ্রাম আয়োজন করার জন্য যারাই পরিশ্রম করেছেন, যারা সহযোগিতা করেছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে এবং এই ধরনের টুর্নামেন্ট গুলো উত্তরোত্তর যেন চালু থাকে সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। Thank you so much, sir. Now I would like to invite আপনাদের নৈপুণ্য প্রদর্শন করেন। আমি ছোট্ট করে একটু এই টুর্নামেন্টটা এবং আমাদের কিছু কার্যকলাপের খুব সংক্ষেপে আমি একটু কয়েকটা কথা বলতে চাই। আমরা যখন দায়িত্ব নিলাম এই কমিটির, নতুন কমিটি, আমাদের কতগুলো জিনিস আমরা বলেছিলাম যে আমরা চেয়েছিলাম এবং আমরা সেভাবে আমরা প্রোগ্রামও করেছি যে আমরা খেলাটাকে মানে মাঠে রাখবো, নিয়মিত টুর্নামেন্ট করবো। এরকম বড় টুর্নামেন্ট আমরা 3টা, এটা 3rd টুর্নামেন্ট, মানে অলমোস্ট এভরি সেকেন্ড মান্থে আমরা একটা বড় বড় টুর্নামেন্ট। এমটিভি সবসময় বিশ্বাস করে খেলাধুলা শুধু শরীরচর্চা বা বিনোদন নয়, এটা একটা আত্মবিশ্বাস গড়ে তোলে, তরুণ প্রজন্মকে চ্যালেঞ্জ নিতে শেখায়, আর সবচেয়ে বড় কথা বিশ্ব মঞ্চে দেশের মুখ উজ্জ্বল করার অন্যতম মাধ্যম। আমরা সবসময় এই খেলাধুলার পাশে আছি। এবার আমরা এটা উই আর ভেরি হ্যাপি দ্যাট আমরা ময়মনসিংহ ডিভিশনাল টেনিস টুর্নামেন্ট 2025 এর সহযোগী হিসেবে থাকতে পেরে। আমরা শুধু টেনিস নয়, এর আগে আমরা খেলাধুলার নারী ফুটবল, স্কোয়াশ, টেবিল টেনিস থেকে শুরু করে স্পেশালি অ্যাবল্ড চিলড্রেনদের জন্য যে খেলাধুলা ছিল সেটাতেও আমরা উৎসাহ দিয়ে আসছি। এই টুর্নামেন্টের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সেটা শুধু ঢাকাতেই হচ্ছে না, এটার একটা বড় অংশ হচ্ছে ঢাকার বাইরে ঐতিহ্যবাহী ময়মনসিংহে হচ্ছে প্রোগ্রাম, ওইখানে আমরা অনলাইনে আসলে যুক্ত হয়েছি এবং এখানেও যারা আছেন তারা, এবং প্রোগ্রামটা কম্বাইন্ডলি হচ্ছে এখানে এবং এখানে মিলিয়েই হচ্ছে। তো এভাবে কোশ্চেন করার কিছু নাই। যাই হোক, ডিসেন্ট্রালাইজেশন ইয়া করে কতটুকু আমরা করতে পারবো সেটা ডিপেন্ড করে আমাদের পলিসির উপর। হ্যাঁ, পায়ে হেঁটে বা কোথাও গেলে এটা ডিসেন্ট্রালাইজেশন হয় না, এটা লোক দেখানো হয়। কিন্তু আমাদের পলিসি আমরা কিভাবে নিচ্ছি, আপনারা যদি দেখেন যে বিসিবি 4টা রেজিয়নে 4টা মিনি বিসিবি করছে, এই যে পলিসিটা নিল এবং এটা বাস্তবায়নের মাধ্যমে প্রপার ডিসেন্ট্রালাইজেশন হবে। আমি গেলে হবে না, কারণ আমার কাছে প্লেয়ার এসে কিছু পাবেন। প্লেয়াররা যদি ওই রেজিয়নের প্লেয়াররা ওই রিজিওনাল বিসিবিতে যায়, মিনি বিসিবিতে যায়, তাহলে তারা আসলে গাইডলাইনটা পাবে এবং তারা মেইন স্ট্রিমে আসার উপায়টা, সুযোগটা, চ্যানেলটা পাবে। তো ডিসেন্ট্রালাইজেশন পলিসির জায়গা থেকে আমাদেরকে ওইভাবে পলিসি ঠিক করতে হবে যাতে আমরা ডিসেন্ট্রালাইজেশনটা ট্রুলি আসলে বাস্তবায়ন করতে পারি। এটা হচ্ছে রাজশাহী